আজকে তোমাদের জৈব যৌগ অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে সমাবয়বতা বা আইসোমারিজম। সমাবয়বতা বা আইসোমারিজম মানেটা কি না, জৈব যৌগের ক্ষেত্রে কিছু কিছু যৌগ দেখতে পাওয়া যাবে যাদের আণবিক সংকেত একই কিন্তু রাসায়নিক ধর্ম আলাদা, ফলে তাদের আণবিক সংকেত দেখে মনে হবে যে দুটো একই যৌগ কিন্তু তারা সম্পূর্ণ পৃথক যৌগ এবং তাদের রাসায়নিক ধর্ম সম্পূর্ণ আলাদা। অর্থাৎ রাসায়নিক ধর্ম আলাদা মানেই তারা পৃথক যৌগ। তাই এই যে পৃথক ধর্ম সম্পন্ন অথচ একই আণবিক গুরুত্ব সম্পন্ন যে যৌগ পাওয়া যায় তাদেরকে বলা হবে পরস্পরের সমাবয়ব বা আইসোমার, এবং এই ঘটনাটাকে বলা হবে সমাবয়বতা বা আইসোমারিজম। যেমন তোমাদের একটা এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি যে C2H6O এই আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগ পাওয়া যায়। একটা কি না, একটা যৌগ হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, একটা কিন্তু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না। একজনের তোমার স্ফুটনাঙ্ক হচ্ছে 78 ডিগ্রি সেন্টিগ্রেড, একজনের হচ্ছে -24 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ দুটো সম্পূর্ণ আলাদা যৌগ কিন্তু আণবিক সংকেত দুটোরই একই। তো এইরকম যে যৌগগুলি তাদেরকে বলা হবে পরস্পরের সমাবয়ব, অর্থাৎ অবয়ব, চেহারাটা একই কিন্তু তাদের রাসায়নিক ধর্ম আলাদা। কেন রাসায়নিক ধর্ম আলাদা না, তাদের কিন্তু গঠন সংকেতটার ভিন্নতা আসবে, গঠন সংকেতটা কি হবে, ভিন্ন হবে। যেমন দেখো একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের বোঝাই, তাহলে আমি কি বললাম যে একই আণবিক সংকেত বিশিষ্ট, অর্থাৎ আণবিক সংকেতটা একই হবে কিন্তু ভিন্ন ভৌত হবে ও রাসায়নিক ধর্ম সম্পন্ন যৌগ সমূহকে বলা হচ্ছে পরস্পরের সমাবয়বী বা আইসোমার, এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে সমাবয়বতা বা আইসোমারিজম। যেমন দেখো C2H6O এই আণবিক সংকেত বিশিষ্ট দুটো যৌগ পাওয়া যায় যাদের ধর্ম সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে 78 ডিগ্রি স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরল যা ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, অন্যটি হচ্ছে কিন্তু -24 ডিগ্রি স্ফুটনাঙ্ক বিশিষ্ট গ্যাস যা ধাতব সোডিয়ামের সাথে কোনো বিক্রিয়া করে না। প্রথম যে যৌগটা সেটা হচ্ছে যে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে সে হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল। দ্বিতীয়টা কি, ডাইমিথাইল ইথার। এদের ধর্ম আলাদা হওয়ার যে কারণ, সেই কারণটা কি না, গঠন সংকেতটা সম্পূর্ণ আলাদা। দেখো তোমরা দেখ C2H6 এই যে ইথানল বা ইথাইল অ্যালকোহল, এটা IUPAC নামকরণ আর এটা হচ্ছে সাধারণ নাম। তো এই ইথাইল অ্যালকোহল বা ইথানল এদের আণবিক সংকেত কি, দেখো দুটো কার্বন আছে, তাহলে C2H6O। এখানে কি আছে, এইটা তোমরা জানো OH মূলক, ফাংশনাল গ্রুপ কি OH অর্থাৎ অ্যালকোহল। এখানে ফাংশনাল গ্রুপ কি আছে, এখানে ফাংশনাল গ্রুপ আছে ইথার। অর্থাৎ এই ওটার গঠনটার পার্থক্য আছে, গঠন সংকেতের পার্থক্যের জন্যেই এই রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্মের পরিবর্তন দেখা গেছে, অর্থাৎ দুজন পৃথক পৃথক। অর্থাৎ এর দেখো ও অক্সিজেনটা একটা কার্বনের সাথে যুক্ত আছে, হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, অর্থাৎ এখানে হাইড্রক্সিল মূলক আছে, অর্থাৎ এটা অ্যালকোহল। এখানে কি মূলক আছে, ইথার মূলক আছে, অর্থাৎ এটা ডাইমিথাইল ইথার। অর্থাৎ দুটো সম্পূর্ণ আলাদা যৌগ, কারণ এটা হচ্ছে অ্যালকোহল ফাংশনাল গ্রুপ OH, এখানে হচ্ছে ফাংশনাল গ্রুপ ইথার। তাহলে আমরা জানি যে কার্যকরী গ্রুপ যদি আলাদা থাকে তাহলে যৌগটাও আলাদা হবে। অর্থাৎ আণবিক সংকেত একই দুটোর এই C2H6O কিন্তু রাসায়নিক ধর্ম সম্পূর্ণ আলাদা, কারণ তাদের মধ্যে সম্পূর্ণ আলাদা পৃথক কি আছে না, কার্যকরী বা ফাংশনাল গ্রুপ আছে, অর্থাৎ গঠনের পার্থক্য আছে। অর্থাৎ এই গঠনের পার্থক্যের জন্যেই এই রাসায়নিক ধর্মটা আলাদা হচ্ছে বা ভৌত ধর্মটা আলাদা হচ্ছে। এই যৌগগুলোকে বলা হচ্ছে পরস্পরের সমাবয়ব বা সমাবয়বতা। সমাবয়বতা তোমার অনেক রকমের হয়, অর্থাৎ বিভিন্ন কারণে সমাবয়বতা, অর্থাৎ দেখতে চেহারাটা একই রকম, চেহারা মিনস সেখানে আণবিক সংকেত, আণবিক সংকেত একই কিন্তু যখন গঠন সংকেত লেখা হবে গঠন সংকেত কিন্তু আলাদা হবে। তো সমাবয়বতা কতগুলো ভাগ আছে, একটাকে বলা হচ্ছে গঠনগত সমাবয়বতা, আর একটাকে বলা হচ্ছে ত্রিমাত্রিক সমাবয়বতা। তো আমাদের সিলেবাসে গঠনগত সমাবয়বতাই আছে। গঠনগত সমাবয়বতার বেশ কয়েকটা ভাগ হয়, তার মধ্যে দুটো সমাবয়বতার উল্লেখ আমাদের এখানে আছে সিলেবাসে ক্লাস 10 এর। একটা হচ্ছে অবস্থান গঠিত সমাবয়বতা,
আর একটা হচ্ছে কার্যকরী মূলক গঠিত সমাবয়বতা। তাহলে প্রথমে আমরা কি শিখলাম যে সমাবয়বতা টু টাইপস, একটা হচ্ছে অবস্থান গঠিত আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমাবয়বতা। ত্রিমাত্রিক সমাবয়বতা আমাদের এই ক্লাস 10 স্ট্যান্ডার্ডে পড়বো না, এটা আমরা 11 স্ট্যান্ডার্ডে যারা সায়েন্স পড়বো তারা পড়বো। এখানে শুধুমাত্র অবস্থান গঠিত সমাবয়বতাটাই পড়বো। তাহলে অবস্থান গঠিত সমাবয়বতা কাকে বলে না, আণবিক গঠন কাঠামো অর্থাৎ পরমাণু সমূহের মধ্যে পারস্পরিক সংযোজনের পার্থক্যের জন্য, অর্থাৎ আণবিক গঠন কাঠামো অর্থাৎ পরমাণু সমূহের মধ্যে পারস্পরিক সংযোজনের পার্থক্যের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভৌত রাসায়নিক ধর্মসম্পন্ন দুই বা ততোধিক যৌগের যে অস্তিত্ব থাকে, এই অস্তিত্বের ঘটনাকে গঠনগত সমাবয়বতা বলে এবং সংশ্লিষ্ট যৌগগুলিকে পরস্পরের গঠনগত সমাবয়ব বলে। অর্থাৎ দেখো, যেমন এই আগের এক্সাম্পলটাই যদি বলি যে C2H6O আণবিক সংকেত বিশিষ্ট দুটো যৌগ হচ্ছে, একটা হচ্ছে ইথানল CH3CH2OH আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার CH3OCH3। এরা কি ধরনের সমাবয়ব? সমাবয়ব তো এরা গঠনগত সমাবয়ব। কেন? দেখো, আণবিক গঠন কাঠামোয় পরমাণু সমূহের মধ্যে পারস্পরিক সংযোজনের পার্থক্য আছে। এখানে যে ওটা আছে, ওটা কার সাথে যুক্ত আছে? একটা কার্বনের সাথে, একটা হাইড্রোজেনের সাথে। এখানে যে ওটা আছে সেটা কার সাথে যুক্ত আছে? দুটো কার্বনের সাথে যুক্ত আছে। এই যে পারস্পরিক সংযোজনের পার্থক্য আছে, সেইটাই বলছে গঠনগত সমাবয়বতা। বা ধরো একটা, যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই, মনে করো CH2 ডবল বন্ড CH2CH3, এটার নাম কি না বিউট ওয়ানিন। এটার নাম হচ্ছে বিউট ওয়ানিন 1 2 3 4। আবার যদি লিখি CH3CH ডবল বন্ড CH3 1 2 3 4, এখানে দেখো আপাতত মনে হতে পারে যে গঠনের কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্য আছে। কি না, এখানেও আণবিক গঠন কাঠামোয় পার্থক্য আছে, এটাও গঠনগত সমাবয়বতার মধ্যেই পড়বে। কেন না, দেখো এখানে যে দ্বিবন্ধনটা কোথায় আছে? 1 আর 2 নম্বর কার্বনের মাঝে আছে। আর এখানে দ্বিবন্ধনটা কোথায় আছে? বিউট টুইনের ক্ষেত্রে না 2 আর 3-এর মাঝে আছে। অর্থাৎ গঠন কাঠামোয় পার্থক্য আছে। হয় সেটা সম্পূর্ণ পরমাণুগুলির পার্থক্য বা কোনো ফাংশনাল গ্রুপের অবস্থানের পার্থক্য থাক, যে কোনো ধরনের পার্থক্য আছে। অর্থাৎ আণবিক গঠন কাঠামো অর্থাৎ পরমাণু সমূহের মধ্যে পারস্পরিক সংযোজনের পার্থক্যের জন্য এই একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভৌত রাসায়নিক ধর্ম সম্পন্ন দুই বা ততোধিক যৌগ দেখতে পাওয়া যায়, অর্থাৎ তাদের গঠনগত সমাবয়বটা আলাদা। এদের যদি তুমি আণবিক সংকেত লিখো, প্রত্যেকেরই কি হবে? 4টা কার্বন আছে, অর্থাৎ C4, হাইড্রোজেন কটা আছে? 2 3 4 5 6 7 8 C4H8। এরও দেখো 3 3 6 7 8। আণবিক সংকেত একই কিন্তু গঠন সংকেতটা আলাদা। এই জন্য এটাকে বলা হচ্ছে গঠনগত সমাবয়বতা, আর এই যৌগগুলিকে বলা হচ্ছে গঠনগত সমাবয়ব। তো এই গঠনগত সমাবয়বতার কতগুলো ভাগ হয় সেই ভাগগুলো দেখো। একটা হচ্ছে শৃঙ্খল ঘটিত সমাবয়বতা, অবস্থান ঘটিত সমাবয়বতা, কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা, মেটামারিজম, বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল সমাবয়বতা। কিন্তু আমাদের এখানে সিলেবাসে কোনটা আছে? এই দুটি নিয়ে আমরা আলোচনা করব। এক হচ্ছে অবস্থান ঘটিত সমাবয়বতা আর 2 নম্বরে হচ্ছে কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা। তাহলে প্রথমেই যেটা বুঝে নিব সেটা হচ্ছে কি না অবস্থান গঠিত সমাবয়বতা। সমাবয়বতা মানে হচ্ছে যে তাদের অভিন্ন গঠন সংকেত হবে, অর্থাৎ অভিন্ন গঠন সংকেত ভুল বললাম, যে অভিন্ন আণবিক সংকেত হবে। তো গঠনগত সমাবয়বতা মানে কি একই, অর্থাৎ অবস্থান গঠিত সমাবয়বতা মানে হচ্ছে গঠন কাঠামোটা একই হবে, অর্থাৎ কার্বন কার্বন যে শৃঙ্খল, গঠন কাঠামো বলতে এখানে কার্বন কার্বন শৃঙ্খলটা একই হবে, কিন্তু সেখানে কি থাকবে না কার্যকরী মূলক বা কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য থাকবে। অর্থাৎ সবকিছু একই থাকবে, শুধুমাত্র অবস্থানের পার্থক্য থাকবে। মনে করো একজন ব্যক্তি তার একটা বহরমপুরে 5 কাঠা জমি আছে, কারণ মনে করো সাগরদিঘিতে 5 কাঠা জমি আছে, কিন্তু 5 কাঠাই জমি, কিন্তু দুটোর ভ্যালুয়েশন সম্পূর্ণ আলাদা, অর্থাৎ ভ্যালুর দিক থেকে কিন্তু দুটি সম্পূর্ণ আলাদা জমি। কেন?
যেটা বহরমপুরে আছে সেটা দেখা যাবে 5 এতে হয়তো দেখা যাচ্ছে 1 কোটি টাকা পাওয়া যাচ্ছে, তো এখানে 30 লাখ টাকা পাওয়া যাচ্ছে। আবার ওই 5 কাঠা জায়গায় যদি গোপালদিঘিতে থাকে তার ভ্যালুয়েশন হয়তো দেখা যাবে 5 লাখ টাকা। অর্থাৎ একই জিনিস, একই 5 কাঠা জমি, কিন্তু অবস্থান আলাদা আলাদা হওয়ার জন্য সেটার ভ্যালুয়েশন কিন্তু আলাদা আলাদা হচ্ছে। সেরকম যৌগের ক্ষেত্রেও একই গঠন কাঠামো, অর্থাৎ একই রকম সব কার্বন কার্বন শৃঙ্খল, আণবিক সংকেত একই, কিন্তু কার্যকরীমূলক এর অবস্থানের ভিন্নতার জন্য কি হবে না, তারা সম্পূর্ণ আলাদা যৌগ হবে এবং তাদের রাসায়নিক এবং ভৌত ধর্ম আলাদা হবে। এই সমাবয়বতাটাকে বলা হচ্ছে কি না তোমার অবস্থান ঘটিত সমাবয়বতা, এবং যৌগগুলিকে বলা হবে অবস্থান ঘটিত সমাবয়ব বা আইসোমার। ঘটনাটাকে বলা হয় সমাবয়বতা বা আইসোমারিজম, আর যৌগগুলিকে বলা হয় সমাবয়ব বা আইসোমার। তাহলে দেখো কতগুলো উদাহরণের সাহায্যে তোমাদের কাছে আবার আমি ক্লিয়ার করছি। তাহলে কি বলা হচ্ছে ডেফিনেশনে অবস্থান ঘটিত সমাবয়বতার, যে অভিন্ন গঠন কাঠামো বিশিষ্ট, অর্থাৎ কার্বন কার্বন যে গঠন আর কি, কার্বন শৃঙ্খলযুক্ত যৌগ সমূহে একই প্রতিস্থাপক, মানে কোনো একটা প্রতিস্থাপক বা কার্যকরী গ্রুপের অবস্থানের বিভিন্নতার জন্য, সে হয়তো অবস্থানটা বিভিন্ন জায়গায় থাকবে, তার জন্য যে ধরনের সমাবয়বতার সৃষ্টি হয় তাকে অবস্থান ঘটিত সমাবয়বতা বলে। যেমন তোমরা দেখো C3H7OH এই আণবিক সংকেত যুক্ত দুটো অ্যালকোহল হয়। যেমন ধরো CH3CH2 কার্বন কার্বন চেন একই আছে, কিন্তু এখানে OH-টা কোথায় আছে, নাম্বারিং করি যদি 1 2 3, সেদিক থেকে নাম্বারিং করতে হয় যেদিক থেকে OH কম নাম্বারিং পায়, এদিক থেকে যেদিকেই নাম্বারিং করো 2। তাহলে পার্থক্যটা কি আছে, শুধুমাত্র এখানে OH-টা 1 নাম্বার কার্বনে আছে আর এখানে OH-টা 2 নাম্বার কার্বনে আছে, অর্থাৎ এটা প্রোপান 1 অল, এটা হচ্ছে প্রোপান 2 অল। এই যে OH-এর অবস্থানের পার্থক্য আছে, তার জন্য এরা সম্পূর্ণ আলাদা ধর্ম বিশিষ্ট যৌগ, অর্থাৎ এদের তোমার যৌগ দুটি সম্পূর্ণ আলাদা। তাহলে এই যে দুটো যৌগের অস্তিত্ব দেখতে পাওয়া যাচ্ছে, এই অস্তিত্বের ঘটনাটাকে বলা হচ্ছে অবস্থান ঘটিত সমাবয়বতা। আর এই যৌগগুলিকে বলা হবে, অর্থাৎ প্রোপান 1 অল আর প্রোপান 2 অলকে কি বলা হবে, পরস্পরের অবস্থান ঘটিত সমাবয়ব বা আইসোমার। সেরকম দেখো C4H8 আণবিক সংকেত বিশিষ্ট বিউট 1 এবং বিউট 2, এরাও হচ্ছে অবস্থান ঘটিত সমাবয়বতা। যৌগটাতে দেখো আণবিক সংকেত C4H8, আর কিছু পার্থক্য নেই, কার্বন কার্বন শৃঙ্খলও একই আছে, শুধু এই দ্বিবন্ধনটা এটা 1 নাম্বার কার্বনে আছে, এখানে কোথায় আছে 2 নাম্বার কার্বনে আছে, অর্থাৎ শুধুমাত্র অবস্থানের পার্থক্য। কার অবস্থানের? দ্বিবন্ধনের। অর্থাৎ কোনো কার্যকরী গ্রুপ বা কোনো প্রতিস্থাপক, কোনো ফাংশন, কোনো সাবস্টিটিউট, তার যদি অবস্থানের পার্থক্য থাকে তখন সে আলাদা যৌগ হবে, তখন তাকে বলা হবে অবস্থান ঘটিত সমাবয়ব। যেমন দেখো C4H6 আণবিক সংকেত বিশিষ্ট বিউট 1 বিউট 2, এই যৌগ দেখো কি আছে, ত্রিবন্ধনের এখানে অবস্থান হচ্ছে 1 2 এর মাঝে, অর্থাৎ 1 নাম্বার কার্বন, এখানে হচ্ছে 2 নাম্বার কার্বন, অর্থাৎ এই অবস্থানের পার্থক্য আছে, আর কোনো রকম পার্থক্য নেই। এই সমাবয়বটাকে কি বলা হচ্ছে না অবস্থান ঘটিত সমাবয়ব। অর্থাৎ সেরকম আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরো CH3CH2OH CH2CH2CH3, অর্থাৎ 1 2 3 4 5, এটার নাম কি হবে, পেন্টান 2 অল। আবার এরকম একটা যৌগ লিখলাম CH3CHOH CH2CH3, এখানেও দেখো সব একই আণবিক সংকেত আছে, শুধুমাত্র পার্থক্য কি আছে, এখানে CH2 হবে না CH হবে। তাহলে CH সমস্ত জায়গায় যদি তুমি কাউন্টিং করো, তাহলে দেখো কার্বন কটা আছে, 1 2 3 4 5, C5 হাইড্রোজেন কটা আছে, 3 আর 4 5 6 7 8, 3 11 12, আর O, অর্থাৎ C5H12O। এখানেও দেখো 1 2 3 4 5, 5টা কার্বন, হাইড্রোজেন হচ্ছে 3 4, 3 আর 2 5 6 7 8, 3 11 12, তাহলে C5H। কিন্তু পার্থক্য কি, এখানে হচ্ছে OH-টা কত নম্বর কার্বনে আছে, 2 নম্বরে, এখানে কত আছে 1 2 3 নম্বরে। অর্থাৎ এই যে আণবিক সংকেত এক, কিন্তু OH-এর অবস্থানের পার্থক্য আছে, অর্থাৎ এই যৌগগুলি কি হবে, পরস্পরের অবস্থান ঘটিত সমাবয়ব। এবং এই যে অস্তিত্ব দেখতে পাওয়া যাচ্ছে, এই ঘটনাটাকে কি বলা হচ্ছে,
অবস্থান ঘটিত সমাবয়বতা। অর্থাৎ এক্সাম্পলগুলো চিনতেও আশা করি শিখলে যে কি করে কোনটাকে অবস্থান ঘটিত সমাবয়ব বলে শনাক্ত করব, শর্ট কোশ্চেনে থাকতে পারে। অর্থাৎ আমরা দেখব যে ফাংশনাল গ্রুপের অবস্থানের পার্থক্য আছে কিনা, যদি পার্থক্য থাকে তাহলেই বলে দেবো যে এটা অবস্থান ঘটিত সমাবয়ব। আর ডেফিনেশন আর এক্সাম্পল বললে তো এটা কোনো অসুবিধাই নেই, অনেক সময় শনাক্তকরণ করতেও দেয় এটা কোন ধরনের সমাবয়ব। তাহলে আমাকে দেখতে হবে যে ফাংশনাল গ্রুপের অবস্থানের পার্থক্য আছে কিনা, যদি অবস্থানের পার্থক্য থাকে তাহলে সাথে সাথে বলে দিব যে এটা অবস্থান ঘটিত সমাবয়ব। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা। অর্থাৎ এটা নামের মধ্যেই আছে। কিরকম সমাবয়বতা না, একই আণবিক সংকেত, অর্থাৎ আণবিক সংকেতটা একই, শুধুমাত্র গঠন সংকেত পার্থক্য। অর্থাৎ গঠন সংকেতের পার্থক্য কিসের জন্য না, তাদের ফাংশনাল গ্রুপটা আলাদা আলাদা। অর্থাৎ একই আণবিক সংকেত যুক্ত জৈব যৌগ, কিন্তু যদি তাদের ফাংশনাল গ্রুপ আলাদা হওয়ার জন্য তাদের রাসায়নিক ধর্ম আলাদা হবে, ফাংশনাল গ্রুপ আলাদা হওয়ার ফলে ওই যৌগগুলিকে কি বলা হবে, পরস্পরের কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা। অর্থাৎ এরা সবাই তো হচ্ছে কি ধরনের অবস্থান ঘটিত, অর্থাৎ অবস্থান এই তোমার কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতার ক্ষেত্রে কি হবে না, সবার ক্ষেত্রেই হবে যে ফাংশনাল গ্রুপের পার্থক্য হবে। অর্থাৎ যেমন আমাদের এখানে কতগুলো এক্সাম্পল দেখছি, সেটা হচ্ছে কি না, এগুলো সবাই গঠনগত সমাবয়বতা, অর্থাৎ গঠনের পার্থক্য থাকবে। তো গঠনের পার্থক্য কিরকম থাকবে না, এখানে ফাংশনাল গ্রুপটা আলাদা থাকবে। তাহলে একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগে ভিন্ন ভিন্ন কার্যকরী গ্রুপ উপস্থিত থাকার ফলে যে সমাবয়বতার উদ্ভব হয় তাকে কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা বলে। এবং সংশ্লিষ্ট যৌগগুলিকে, মানে যাদের মধ্যে এই রকম দেখতে পাওয়া যায় তাদেরকে কি বলা হয়, কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়ব বা আইসোমার বলে। যেমন প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম C2H6O আণবিক সংকেত বিশিষ্ট, এরা সবাই কিন্তু হচ্ছে কি, এরা কার ভাগ না, এরা সবাই হচ্ছে কিন্তু গঠনগত সমাবয়বতার ভাগ, গঠনের পার্থক্য আছে। অর্থাৎ গঠনগত সমাবয়বতার মধ্যে পড়ছে অবস্থান ঘটিত সমাবয়বতাও, কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা। যখন অবস্থান ঘটিত সমাবয়বতার এক্সাম্পল দিতে হবে তখন তোমরা কার্যকরী গ্রুপ, অবস্থান বলছি মানে যখন তোমাদের গঠনগত সমাবয়বতার এক্সাম্পল দিতে হবে তখন তোমরা কার্যকরী গ্রুপ ঘটিত দিতে পারো, অবস্থান ঘটিতরও দিতে পারো। তাহলে তখন আমি যেমন তোমাদেরকে অবস্থান ঘটিত না দিয়ে কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতার যে এক্সাম্পল সেটা দিয়ে দেখিয়েছিলাম। তাহলে দেখো C2H6 আণবিক সংকেত বিশিষ্ট দুটো সমাবয়ব দেখতে পাওয়া যায়, একটা ডাইমিথাইল ইথার আর এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। জেনারেল নামটা লিখেছি, এরও জেনারেল নাম লিখেছি বলে এরও লিখেছি, বা ইথানল। এখানে কার্যকরী গ্রুপ কি, কার্যকরী গ্রুপ হচ্ছে ইথার, এখানে কার্যকরী গ্রুপ কি OH। তাহলে এই কার্যকরী গ্রুপটা ডিফারেন্স আছে বলে এদিককে কি বলা হবে, কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়ব। এবং এই যে ঘটনাটা এটা দেখতে পাওয়া যাচ্ছে কার্যকরী গ্রুপের ভিন্নতা, এই ঘটনাটাকে বলা হবে কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা। যেমন ধরো এটা হলো C2H6O আণবিক সংকেত বিশিষ্ট দুটো যৌগ, যেমন C3H6O আণবিক সংকেত বিশিষ্ট দুটো যৌগ হচ্ছে, একটা হচ্ছে প্রোপানল মানে অ্যালডিহাইড, এখানে কার্যকরী গ্রুপ হচ্ছে CHO, আর এখানে কি না প্রোপানন কিটো গ্রুপ, অর্থাৎ C ডবল বন্ড ও একটা করে বন্ড রাখা আছে, মানে এটা কিটো গ্রুপ তোমরা জানো। তাহলে এখানে কি দুটোতেই দেখো আণবিক সংকেত সেম C3H6O, কিন্তু এখানে কি আছে অ্যালডিহাইড গ্রুপ, এখানে হচ্ছে কিটো গ্রুপ। অর্থাৎ এই দুটো গ্রুপের ভিন্নতার জন্য এদের মধ্যে রাসায়নিক ধর্ম আলাদা, কারণ অ্যালডিহাইড এবং কিটোনের রাসায়নিক ধর্মের মধ্যে প্রচুর পার্থক্য আছে। এই সমাবয়বতাটাকে বলা হচ্ছে কি না কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা। অর্থাৎ কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা কাকে বলবো না, যেখানে আমরা আণবিক সংকেতটা একই পাবো কিন্তু তাদের ফাংশনাল গ্রুপ, অর্থাৎ যখন গঠন কাঠামোটা লিখবো, গঠন সংকেত লিখবো, তখন দেখতে পাবো দুজনের দুরকম ফাংশনাল গ্রুপ আছে। আর ফাংশনাল গ্রুপ আলাদা থাকলেই তো রাসায়নিক ধর্ম আলাদা হবে। অর্থাৎ এরা হচ্ছে কি না কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা। তো এইগুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে সমাবয়বতা সম্পর্কে। এরপরে আমি কিছুটা, পুরোটা শেষ করা যাবে না, একটা নতুন আরেকটা জিনিস শুরু করছি, সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে দেখবে কতগুলি গুরুত্বপূর্ণ জৈব যৌগের উৎস, মানে মেন উৎস এবং তার ব্যবহার আছে। কি কি না ইথিলিন বা ইথিল
ইথিনের জেনারেল নাম তোমরা জানো ইথিলিন। জেনারেল নাম এই জন্য শিখিয়েছি যে বিক্রিয়ার সময় বা ধর্মের সময় ইথিলিন লেখা থাকবে অনেক জায়গায়। ইথিলিন বা ইথিন, এসিটিলিন বা ইথাইন, আর হচ্ছে মিথেন। আজকে যেটুকু পড়াবো সেটা হচ্ছে মিথেন। মিথেনের শিল্প উৎস অর্থাৎ শিল্পে কোথায় কোথায় মেনলি পাওয়া যায় এবং তার ব্যবহার, অর্থাৎ অনেক ব্যবহার আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণগুলোই আমি উল্লেখ করব। প্রথমত হচ্ছে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে মিথেন। তো মিথেন যেমন আছে, দেখো মিথেনের প্রধান উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ ন্যাচারাল যে গ্যাস বলা হয় সেই ন্যাচারাল গ্যাস। পেট্রোলিয়াম খনিতে সঞ্চিত এই গ্যাসে প্রায় 85% থেকে 90% মিথেন গ্যাস পাওয়া যায়। অর্থাৎ মিথেন গ্যাসের প্রধান উৎস হচ্ছে পেট্রোলিয়াম খনি। তাছাড়া কয়লা খনিতেও পাওয়া যায়, কয়লা খনির উপরের স্তরের মধ্যেও মিথেন গ্যাস থাকে। প্রধান উৎসটাই আমি শুধুমাত্র উল্লেখ করেছি, সেটা হচ্ছে কি না পেট্রোলিয়াম খনিতে এটা ব্যবহার করা হয়। এর ব্যবহার মানে পাওয়া যায় আর কি, ব্যবহার করা হয় না, পাওয়া যায়। অর্থাৎ মিথেন গ্যাসের প্রধান উৎস হচ্ছে পেট্রোলিয়াম খনি, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস হিসাবে যেটা প্রাকৃতিক গ্যাস আমরা পাই, সেই প্রাকৃতিক গ্যাসের মধ্যেই তোমার 85% থেকে 90% মিথেন পাওয়া যায়। এর প্রধান ব্যবহার কি? মিথেন প্রধানত প্রধান গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি রূপে ব্যবহার করা হয়। অর্থাৎ বিভিন্ন গাড়ি বা বিভিন্ন জায়গাতে জ্বালানির উৎস হিসাবে এই মিথেনকে ব্যবহার করা হয়। এই যে সিএনজি বলা হয়, যেগুলো তোমরা কথাতে শুনবে, যে সিএনজি গাড়ি বা সিএনজি অটো, এগুলোতে প্রধান যে উপাদানটা থাকে সেটা হচ্ছে মিথেন। অর্থাৎ এটা একটা জ্বালানির প্রধান উৎস। অর্থাৎ বিভিন্ন গাড়ি ঘোড়া বিভিন্ন রকমের যে জ্বালানি, সেই জ্বালানির প্রধান উৎস হচ্ছে মিথেন। আরেকটা কি না, এর আরেকটা উৎস হচ্ছে ব্যবহার হচ্ছে যে একে প্রায় 1000 ডিগ্রি উষ্ণতায় যদি বাতাসের অনুপস্থিতিতে মিথেনকে উত্তপ্ত করা হয়, তাহলে উত্তপ্ত করলে সূক্ষ্ম কার্বন চূর্ণ ও হাইড্রোজেন পাওয়া যায়। এই কার্বনকে কার্বন ব্ল্যাক বলা হয়। অর্থাৎ যখন একে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে উত্তপ্ত করা হবে বায়ুর অনুপস্থিতিতে, যেমন মিথেন 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ বায়ুর অনুপস্থিতিতে যখন করা হয় তখন কার্বন আর হাইড্রোজেনে পরিণত হয়। এই যে কার্বনটা, এই কার্বনটাকেই বলা হচ্ছে কার্বন ব্ল্যাক। এই কার্বনকে বলা হচ্ছে কার্বন চূর্ণ ও হাইড্রোজেন পাওয়া যায়। এই কার্বনটাকেই বলা হচ্ছে কার্বন ব্ল্যাক। এইটা কি কাজে ব্যবহার করা হয়? বিভিন্ন রং করার কাজে। কালো রং, এই যে কার্বন পেপার তোমরা দেখেছো, কার্বন পেপার, জুতোর কালি, বিভিন্ন রকম যে রাবারের উপরে যে কালো রং থাকে, রাবার শিল্পে, মোটর গাড়ির টায়ার, বিভিন্ন ক্ষেত্রে এই কার্বন ব্ল্যাকটা ব্যবহৃত হয়। তাহলে এই দুটো জিনিস তোমাদের ব্যবহার এর ক্ষেত্রে ভালো করে রাখতে হবে। আর বই দু একটা ব্যবহার আছে তোমরা জেনে রাখতে পারো, কিন্তু এই দুটো মনে রাখতেই হবে যে এর প্রধান উৎস হচ্ছে পেট্রোলিয়াম খনি, আর এর ব্যবহার হচ্ছে জীবাশ্ম জ্বালানি রূপে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ অটো, গাড়িটা, এইসব যে বিভিন্ন রকম চালানোর ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে কি না, এই মিথেনকে যদি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয় তাহলে কি উৎপন্ন হবে না কার্বন ব্ল্যাক উৎপন্ন হবে। কার্বন ব্ল্যাক বলতে যে বায়ুর অনুপস্থিতিতে যখন মিথেনটাকে পড়ানো হয় কার্বন আর হাইড্রোজেনের মিশ্রণ উৎপন্ন হয়। ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম কার্বনের পার্টিকেল, ডাস্ট পার্টিকেলের মধ্যে যে কার্বনের পার্টিকেল, সেটাকে বলা হয় কার্বন ব্ল্যাক। তো এই কার্বন ব্ল্যাকটা কি কাজে লাগে না, ছাপার কালি, বিভিন্ন রকমের যে কালো কালি উৎপাদনের ক্ষেত্রে এটা একদম সস্তায় খুব ভালো। ও কালো রঙের কালো যে কার্বন পেপার বলো, টায়ারের উপরে বলো, বা জুতো কালো করার যে পালিশ করার যে কালি, এই সমস্ত কালো কালি কালো তৈরি করার জন্য এই কার্বন ব্ল্যাকটা ব্যবহার করা হয়। তাহলে আজকে এতটাই তোমাদের কাছে থাকলো। ও পরে আবার দিন আমরা আরো এই দুটো যেটা ইথাইন এবং বা অ্যাসিটিলিন এবং ইথিলিনের ব্যবহারটা আছে এবং উৎস, এই দুটো আলোচনা করব। তো টেকনিক্যাল কিছু কারণে আমাদের অনেকদিন ভিডিও করা যায়নি, আবার তোমাদের কাছে আমরা ভিডিও প্রায় দিতে শুরু করব।